বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সামনে একটা অত্যন্ত মজার টপিকস উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা হয়তো অনেক সময় রাসায়নিক বিক্রিয়া দেখে ভয় পেয়ে যাও। রাসায়নিক বিক্রিয়কগুলো বিক্রিয়া করে কি উৎপাদ তৈরি করবে, কি উৎপন্ন হবে, প্রোডাক্ট কি হবে, তোমরা ভয় পেয়ে যাও। তোমরা বুঝতে পারো না যে উৎপাদগুলো কি হবে। রাসায়নিক বিক্রিয়া আসলে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জটিল মনে হয়। আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি, আজকে আমার এই লেকচার সম্পূর্ণ দেখার পর তোমাদের কাছে রাসায়নিক বিক্রিয়া কোনো কঠিন ব্যাপার মনে হবে না। তোমাদের কাছে মনে হবে রাসায়নিক বিক্রিয়া এত সহজ, তোমাদের মনে অত্যন্ত কনফিডেন্স জেগে যাবে। তাই আশা করছি আমার এই পুরো ভিডিও তোমরা দেখবে, দেখার পর তোমাদের কাছে রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত সহজ বলে মনে হবে। তো আমি রাসায়নিক বিক্রিয়া বোঝার জন্য অনেকগুলো কৌশল আমি তোমাদের শেখাবো। তোমরা একটা একটা করে কৌশলগুলো সুন্দরভাবে দেখবে এবং বুঝবে। তো শুরু করছি। কৌশল 1, যদি দেওয়া হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। তোমরা জেনে রাখো যে রাসায়নিক বিক্রিয়ায় যে যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। যেমন সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এখানে বিক্রিয়ক। এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, যা উৎপন্ন করবে তাদের বলা হয় উৎপাদ, আর ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। তো এই বিক্রিয়া দেখে মনে হচ্ছে যারা বুঝবে না তারা মনে করবে যে কি উৎপাদ উৎপন্ন হবে, কিন্তু কিছু কৌশল আছে তোমাদের আমি বলে দিচ্ছি। এগুলা খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের কাছে খুবই ইজি মনে হবে রাসায়নিক বিক্রিয়া। এই কৌশল 1-এ তোমরা মনে রাখবে যে কিছু যৌগ, বেশিরভাগ যৌগগুলাই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে থাকে। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়কটা জলীয় দ্রবণে, মানে একই বলছি, জলীয় দ্রবণে যখন আমি দিব তখন সে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস হয়, বা NaCl প্লাস মাইনাস এভাবে লিখতে পারি আমরা। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা বা বিক্রিয়কটা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে থাকে জলীয় দ্রবণে। আমি এখানে ধনাত্মক এবং ঋণাত্মক লিখি নাই, কিন্তু তোমরা মনে হয় ভাববে যে প্রতিটা যৌগই, কিন্তু বেশিরভাগ যৌগেই যে মৌলগুলো থাকে, এখানে দুইটা মৌল আছে, সোডিয়াম আর ক্লোরিন। এই সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হিসেবে থাকবে। প্রথম যৌগ ধনাত্মক, পরের যৌগ ঋণাত্মক বেশিরভাগ ক্ষেত্রে। তদ্রূপ সিলভার নাইট্রেটটাও দেখো, জলীয় দ্রবণে যখন আমরা দিব তখন সিলভার প্লাস এবং নাইট্রেট মাইনাস হবে, প্লাস মাইনাস। এখানে প্লাস একটা মাইনাস একটা, অনেক ক্ষেত্রে প্লাস দুইটাও হতে পারে আর এবং মাইনাস দুইটা হতে পারে, তার যোজনী বা জারণ সংখ্যা অনুযায়ী হয়। তোমাদেরকে আমি যোজনী এবং জারণ সংখ্যা এই পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছি, আশা করি এগুলো তোমরা শিখে আসবে, নাহলে এই বিক্রিয়াগুলো তোমরা বুঝতে পারবে না। যেমন সোডিয়ামের যোজনী 1 এই জন্য +1, ক্লোরিনের যোজনী 1 এই জন্য -1 দিয়েছি, জারণ মান -1 ক্লোরিনের, সোডিয়ামের জারণ মান +1 এই জন্য প্লাস দিয়েছি। যেমন ক্যালসিয়ামের যোজনী 2 এবং জারণ মান 2, তখন ক্যালসিয়াম যখন লিখব তখন কিন্তু, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, তখন কিন্তু আমরা ক্যালসিয়াম 2+ দিব। অর্থাৎ যোজনী এবং জারণ সংখ্যা অনুযায়ী ওপরে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দিতে হয়। যা হোক, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম। তো সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস হয়, সিলভার নাইট্রেটটা ভেঙে সিলভার প্লাস এবং নাইট্রেট মাইনাস হয়। নাইট্রেট একটা যৌগমূলক, এখানে যৌগমূলক। তো এখন তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কী হবে, অতএব আমি এখন লাস্টে দেখাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ কী হবে। তো সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এখানে সিলভার নাইট্রেটে প্লাস, সিলভারের উপরে প্লাস, নাইট্রেটের উপরে মাইনাস, সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের উপরে প্লাস, ক্লোরিনের উপরে মাইনাস। তো এই ক্ষেত্রে নিয়মটা আমি যেটা তোমাদের বলছি, সব মনোযোগ দিয়ে শোনো তোমরা, যে প্রথম যৌগের ধনাত্মক আয়ন, যেটা যে মৌলের উপর ধনাত্মক আয়ন থাকবে, প্রথম যৌগের ধনাত্মক আয়ন দ্বিতীয় যৌগের ঋণাত্মক আয়নের সঙ্গে যুক্ত হবে। তো দ্বিতীয় যৌগ হচ্ছে সিলভার নাইট্রেট, এর ঋণাত্মক আয়ন হচ্ছে নাইট্রেট মূলক। তাহলে প্রথম যৌগের সোডিয়াম ধনাত্মক আয়ন, দ্বিতীয় যৌগের ঋণাত্মক আয়ন হচ্ছে নাইট্রেট। তো এই সোডিয়াম সঙ্গে নাইট্রেট যুক্ত হবে, একটা যৌগের ধনাত্মক আয়ন আর দ্বিতীয় যৌগের ঋণাত্মক আয়নের সঙ্গে যুক্ত হবে। দেখা যাচ্ছে যে সোডিয়াম নাইট্রেট উৎপাদ হয়েছে, একটা উৎপাদ হলো। সেকেন্ড উৎপাদ কী হবে, তদ্রূপ উল্টা হবে, প্রথম যৌগের ঋণাত্মক আয়ন দ্বিতীয় যৌগের ধনাত্মক আয়নের সঙ্গে যুক্ত হবে। সেক্ষেত্রে সিলভার
সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। কত নিশ্চয়ই তোমরা খুব মজা পাচ্ছ যে কত সহজ। দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের কাছে খুব ইজি মনে হবে যে রাসায়নিক বিক্রিয়া কোনো কঠিন ব্যাপার না। তো সিলভার ক্লোরাইড এখানে এস লিখেছি, এস মানে সলিড, মানে কঠিন। এই যখন আমরা একটা বিক্রিয়া পাত্রে এই সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দিব, তখন তুমি দেখবা যে পাত্রের নিচে সাদা একটা কেমন যেন দধির আকারে একটা কঠিন পদার্থ জমে আছে। এটাই সেই সিলভার ক্লোরাইড। এটা আমরা নিজের চোখে ছাড়া দেখতে পাবো না। সাদা অদক্ষেপ সিলভার ক্লোরাইড, এস দিয়েছি মানে সলিড থাকলে এস থাকলে জানবা সেটা অদক্ষেপ পড়েছে। এবং তীর চিহ্ন হবে নিচের দিকে, অর্থাৎ যে নিচের দিকে জমে আছে। যদি তীর চিহ্ন উপর দিকে হতো তাহলে সেটা গ্যাসীয় অবস্থায় হতো সেটা। তো আশা করি তোমরা এই রাসায়নিক বিক্রিয়াটা বুঝতে পারছো। তোমাদের আরেকটি উদাহরণ দিব এই কৌশল 1-এর, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো যে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সিলভার সালফেট এই দুইটা বিক্রিয়া করে কি উৎপাদ তৈরি করবে। তা আগের একই নিয়ম। দেখো যে ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে জলীয় দ্রবণে ভেঙে কি হয়, ক্যালসিয়াম প্লাস এবং Cl মাইনাস। এখানে দেখো তোমাদের বলেছিলাম যে পূর্বের উদাহরণে এখানে ক্যালসিয়াম 2+ হয়েছে, দুইটা ক্যাটায়ন 2+ হয়েছে, কেননা ক্যালসিয়ামের যোজনী 2 যেহেতু এবং জারণমান 2, এই জন্য 2+ হয়েছে। এবং ধাতু সবসময় ধনাত্মক আয়ন হিসেবে থাকে, আর অধাতু সবসময় ঋণাত্মক আয়ন হিসেবে থাকে। ক্লোরিন এখানে অধাতু। তো এখানে ক্যালসিয়ামের যোজনী 2 এবং জারণমান 2, এজন্য ক্যালসিয়াম 2+, আর ক্লোরিন হচ্ছে জারণমান -1 এবং যোজনী হচ্ছে 1, এই জন্য একটা মাইনাস হয়েছে। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবে উৎপন্ন হয় এইভাবে, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন হিসাবে বিভক্ত হয় এইভাবে। তদ্রূপ দ্বিতীয় যেটা বিক্রিয়ক সিলভার সালফেট, এটাও জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে উৎপন্ন হবে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন হিসেবে উৎপন্ন হবে। তোমরা মনে রাখবে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে ওই মৌলের যোজনী এবং জারণমান কত, সেই কয়টা তোমাদের ধনাত্মক আয়ন দিতে হবে এবং ঋণাত্মক আয়ন দিতে হবে। তো এখানে সিলভার ধনাত্মক আয়ন হবে, সিলভারের যোজনী 1 এবং জারণমান 1, এই জন্য প্লাস একটা হয়েছে। সালফেটটা ঋণাত্মক আয়ন যুক্ত হবে। সালফেট কিন্তু এখানে যৌগমূলক, আমরা জানি যৌগমূলক সালফেটের জারণ সংখ্যা -2, এই জন্য 2- দিয়েছি। তাহলে এখন এই রাসায়নিক বিক্রিয়াটা কী হবে, কত ইজি দেখো। প্রথম যৌগের ধনাত্মক আয়ন দ্বিতীয় যৌগের ঋণাত্মক আয়নের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে। প্রথম যৌগের ক্যালসিয়াম ধনাত্মক আয়ন, দ্বিতীয় যৌগের সালফেট ঋণাত্মক আয়ন, তাহলে ক্যালসিয়াম ওই সালফেটের সঙ্গে যুক্ত হবে, ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে। তদ্রূপ প্রথম যৌগের ঋণাত্মক আয়ন দ্বিতীয় যৌগের ধনাত্মক আয়নের সঙ্গে যুক্ত হবে, তাহলে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। এটা অদক্ষেপ। প্রথম উদাহরণে আমি বলেছিলাম যে সিলভার ক্লোরাইড একটা সাদা অদক্ষেপ তৈরি করে। এখানে আমি ব্যালেন্স করেছি আর কি, যে 2 দিয়েছি ব্যালেন্স করার জন্য। সিলভার এখানে 2টা, এই জন্য 2 হয়েছে। এখানে দেখো সিলভারের নিচে 2 আছে, এই জন্য সিলভার আগে 2 দিয়েছি। এটা ব্যালেন্স না করলেও সমস্যা নেই। যদি সমতা বিধান করতে বলে তাহলে করতে হবে, না করলেও সমস্যা নেই। আমি 2 না দিয়ে যদি সিলভার প্লাস দিতাম তাহলেও হতো। জাস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 দিয়েছি, কেননা সিলভারের নিচে 2 আছে, এই জন্য 2টা সিলভার। এখন তোমাদের আমি কৌশল 2 দেখাচ্ছি। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা কৌশল 2। কৌশল 2তে তোমাদের আমি দেখাচ্ছি যে কীভাবে হাইড্রোকার্বন অক্সিজেনের সঙ্গে দহন হয়ে কী উৎপন্ন করে। তো কৌশল 2তে একটা নিয়ম তোমরা মনে রাখবে, যে কোনো হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেন দ্বারা বা বায়ুর উপস্থিতিতে দহন মানে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপশক্তি উৎপন্ন হবে। এটা মনে রাখবে, হবেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হবেই, এটা কনফার্ম, নিশ্চিত। এই নিয়মগুলো মনে রাখলে তোমরা অনায়াসে চোখ বুঝে বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবে। তো প্রথমে তোমরা জেনে রাখো যে হাইড্রোকার্বন কি, হাইড্রো মানে হাইড্রোজেন, হাইড্রো থেকে হাইড্রোজেন, আর কার্বন তো কার্বনই, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগ গঠিত হয় সেটাই হাইড্রোকার্বন। যেমন মিথেন CH4, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এটা হাইড্রোকার্বন। তো এই মিথেন যে অক্সিজেনের সঙ্গে দহন করলে কি উৎপন্ন হয়, মিথেন প্লাস অক্সিজেন কী হবে যদি জিজ্ঞেস করা। আমি তো উৎপাদ এখানে লিখে দিয়েছি, যদি উৎপাদ লিখে না দিতাম তাহলে এই নিয়মটা তো মনে রাখলে খুব সহজেই তুমি উৎপাদ লিখতে পারবে। তো মিথেনকে অতিরিক্ত আমি লিখেছি অতিরিক্ত অক্সিজেন, অর্থাৎ যেটা দরকার ঠিক সেটাই দিতে হবে কিন্তু।
তো এই যে 1 মোল মিথেনকে দহন করতে কিন্তু 2 মোল অক্সিজেন লাগে। অথবা তুমি ব্যালেন্স করলেও, সমতা বিধান করলেও অটোমেটিক্যালি এখানে 2 চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে 2 মোল অক্সিজেন লাগবে এই মিথেনকে সম্পূর্ণ দহন করতে, কমপ্লিট কম্বাসন, সম্পূর্ণ দহন করতে। তো মিথেনের সঙ্গে অক্সিজেন দহন করলে বা অক্সিজেনকে জারণ করলে কি হবে? অক্সিজেন দ্বারা মিথেনকে জারণ করলে অনেক রকম বলা যায় যে মিথেনকে দহন করলে কি উৎপন্ন হয়, বাংলায় লিখলে এই বিষয়টা একই। অথবা মিথেনকে অক্সিজেন দ্বারা জারণ করলে কি হয়, দহন আর জারণ কথাটা একই। কারণ দহন করতে হলে তো কোনো কিছুকে পোড়াতে হলে অক্সিজেনের উপস্থিতি লাগবে, অক্সিজেন ছাড়া কোনো পদার্থ কিন্তু দহন হয় না, এই জন্য অক্সিজেন লাগে। তো কৌশলটি অনুযায়ী মিথেনের সঙ্গে তাহলে অক্সিজেন বিক্রিয়া কী হয়, অথবা বলা যায় যে মিথেনকে অক্সিজেন দ্বারা দহন করলে কি উৎপন্ন হবে। আমি তো বলেইছি, কার্বন ডাইঅক্সাইড, চোখ বুঝে লিখে দেওয়া যাবে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি। তো অটোমেটিক্যালি এখানে 2 চলে আসছে, অক্সিজেন 2। কীভাবে দেখো, উৎপাদে দেখা যাচ্ছে অক্সিজেন এখানে, সরি এখানে একটু আমাদের হয়েছে, এখানে আমাদের 2 হবে ব্যালেন্স করলে। উৎপাদে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন 2টা, 4টা হাইড্রোজেন, 2 2 4, এখানেও হাইড্রোজেন 4টা। অক্সিজেন এখানে কয়টা উৎপাদে? পানির ভিতরে অক্সিজেন আছে 2টা, সামনে 2 আছে যেহেতু 2টা অক্সিজেন, আর এখানে কার্বন ডাইঅক্সাইডে 2টা অক্সিজেন, মোট 4টা অক্সিজেন। এই জন্য এখানে অক্সিজেন আগে 2 দিতে বাধ্য হয়েছি আমরা সমতা বিধান করার জন্য। তোমরা এখানে একটা জিনিস মনে রাখো যে মিথেনকে দহন করতে হলে, সম্পূর্ণ দহন করতে হলে 2 মোল অক্সিজেন লাগবে, এবং দহন হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হবে। যে কোনো হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেন দ্বারা দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হবেই। 2 নম্বর উদাহরণ দেখো, C2H6, এটা ইথেন, এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন, কারণ এখানে হাইড্রোজেন এবং কার্বন আছে। তদ্রূপে ইথেনকেও অক্সিজেন দ্বারা দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হবে। এটা ব্যালেন্স করা হয়েছে, 3 দেওয়া হয়েছে, এখানে 2 দেওয়া হয়েছে। তোমরা যখন আমি সমতা বিধান শেখাবো তখন তোমরা বিষয়টা বুঝতে পারবে। সমতা বিধান এটাই যে বাম পাশের যে যৌগগুলো আছে এবং ডান পাশে যে উৎপাদ আছে, এই প্রতিটা মৌলের সংখ্যা সমান হতে হবে। বাম পাশে সমান হতে হবে, ডান পাশে সমান হতে হবে, প্রতিটি মৌলের সংখ্যা। এটাই সমতা বিধান। তৃতীয় নম্বর উদাহরণ দেখো, C6H12O6, এটা গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজও এক প্রকার হাইড্রোকার্বন। তো গ্লুকোজকে যদি অক্সিজেন দ্বারা দহন করি তাহলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হবে। অর্থাৎ কৌশল 2তে বলা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেন দ্বারা দহন করলে বা বায়ুর উপস্থিতিতে দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপশক্তি উৎপন্ন হবেই। এই 3টে উদাহরণ দিয়ে তোমাদের বুঝালাম অত্যন্ত সহজভাবে। এই নিয়মগুলো তোমরা যদি মনে রাখো তাহলে রাসায়নিক বিক্রিয়া তোমাদের কাছে কোনো ব্যাপার মনে হবে না, খুব সহজ বলে মনে হবে। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো যে কৌশল 2 এর ভিতরে কিন্তু কিছু আরও টেকনিক আছে। এখানে আমি বলছি, যদি অসম্পূর্ণ দহন হয়, মানে হাইড্রোকার্বনের যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। অসম্পূর্ণ দহন হলে তখন কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড বা কার্বন উৎপন্ন হতে পারে, অসম্পূর্ণ দহন। তো বিষয়টি লক্ষ্য করো, যেমন আমি দেখাচ্ছি যে মিথেনের সঙ্গে অক্সিজেনের দহন করছি, এটা কিন্তু অক্সিজেন কম দিয়েছি। কিভাবে কম তোমরা বুঝবে? আমি যে কিছুক্ষণ আগে আমি পূর্বে লেকচারে বললাম যে 1 মোল মিথেনকে দহন করতে হলে 2 মোল অক্সিজেন লাগে বলেছিলাম। 1 মোল মিথেনকে দহন করতে হলে 2 মোল লাগে, তাহলে এখানে 2 মোল মিথেন আছে, তাহলে হবে 4 মোল অক্সিজেন হতে হবে, কিন্তু এখানে আমি দিয়েছি 3 মোল। তখন কি হবে? 4 মোলে যে 3 মোল, একটু কম হয়ে গেছে অক্সিজেন, কারণ মিথেনকে সম্পূর্ণ দহন করতে হলে 4 মোল অক্সিজেন লাগে, নাহলে মিথেন সম্পূর্ণ দহন হবে না, অসম্পূর্ণ দহন হবে। ওই জন্য তখন কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, কালো ধোঁয়া বেরোবে, কার্বন মনোক্সাইড, বিষাক্ত একটা কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। তোমরা বাইরে যখন দেখবে যে কোনো ট্রাক বা কোনো যাত্রীবাহী বাসে কালো ধোঁয়া বেরোচ্ছে, খুবই কালো, তখন বুঝবে যে ভিতরে যে পেট্রোল বা অকটেন আছে এগুলোর দহন সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ এখানে অক্সিজেন সরবরাহ কম হচ্ছে, এতে ইঞ্জিনের ত্রুটি আছে, এই জন্য কার্বন মনোক্সাইড গ্যাস বেরোয়। কার্বন ডাইঅক্সাইড কিন্তু অতটা ক্ষতিকর না, কিন্তু কার্বন মনোক্সাইড তার চেয়ে 100 গুণ ক্ষতিকর। তো এই রিয়াকশনে একই, শুধু যদি অতিরিক্ত অক্সিজেন দিই আমরা, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেন দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপশক্তি উৎপন্ন হবে। কিন্তু যদি অসম্পূর্ণ দহন হয়, অর্থাৎ অক্সিজেন যদি কম প্রয়োজনের তুলনায় যদি অক্সিজেন কম সরবরাহ করা হয়, তখন কার্বন মনোক্সাইড, এমনকি কার্বন উৎপন্ন হতে পারে। তো এখানে অক্সিজেন পরিমাণ একটু কম দিয়েছি, এই জন্য কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে। পানি এবং তাপশক্তি এটা তো কমন, উৎপন্ন হবেই এটা। 2 নম্বর দেখো, মিথেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এটা খুবই কম,
কীভাবে বুঝবো খুবই কম? আমি তো বলেছি যে এক মোল মিথেনকে দহন করতে হলে 2 মোল অক্সিজেন লাগে। এখানে 2 মোল নাই, 1 মোল আছে, তাহলে এটা আরও কম। এই জন্য এই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে না, হবে কার্বন, যেটা অত্যন্ত খারাপ। কার্বন এটা গ্যাসই না, শুধু কালো একটা সলিড পদার্থ। কার্বন উৎপন্ন হবে প্লাস পানি প্লাস তাপশক্তি উৎপন্ন হবে। তোমাদের এইটা নিয়মটা মনে রাখতে হবে। আরেকবার আমি স্টাডি বুঝাই যে 1 মোল মিথেনকে দহন করতে হলে 2 মোল অক্সিজেন প্রয়োজন। তখনই কেবল কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপ উৎপন্ন হয়। এটা হচ্ছে সম্পূর্ণ দহন, এটাকে বলা হয় সম্পূর্ণ দহন। কারণ এটা নিয়ম অনুযায়ী আমি অক্সিজেন দিয়েছি, প্রয়োজন অনুযায়ী। 1 মোল মিথেনকে দহন করতে হলে আমাদের 2 মোল অক্সিজেন লাগবে। তাহলে এই বিক্রিয়ায় 2 মোল মিথেনকে দহন করতে হলে 4 মোল লাগবে, তাহলে কম দিয়েছি, এই জন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, হয়েছে কার্বন মনোক্সাইড। এখানে 2 নম্বর রিঅ্যাকশন দেখো, মিথেনের সঙ্গে অক্সিজেন 1 মোল দিয়েছি মাত্র, তাহলে যেখানে লাগবে 2 মোল নিয়ম, সেখানে 1 মোল হয়েছে। সেটা অক্সিজেনের পরিমাণ খুবই কম প্রয়োজনের তুলনায়, এই জন্য কার্বন মনোক্সাইডও তৈরি হয়নি, সেখানে হবে শুধু কার্বন। আর পানি এবং তাপশক্তি এটা কমন, এটা তো উৎপন্ন হবেই। আশা করি তোমরা কৌশলটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আসলে রাসায়নিক বিক্রিয়া যারা বোঝে না তাদের কাছে এত জটিল মনে হয় যে এটা পড়তে গেলে মাথা গরম হয়ে যায়, কিন্তু যদি তোমরা খুব ইজিভাবে কোনো কিছু বুঝতে পারো তোমাদের কাছে খুব মজা লাগবে বিষয়টা। তো আমিও সেই চেষ্টাই করছি তোমাদের এই রাসায়নিক বিক্রিয়ার জন্য তোমাদের কাছে একটা মজার বিষয় হয়ে ওঠে, সেটাই আমি চেষ্টা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আশা করি। হ্যাঁ, তোমাদের আমি এতক্ষণ সম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের দহন বুঝালাম। এখন আমি দেখাচ্ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বনের ভিতরে ডবল বন্ড থাকবে, দ্বিতীয় বন্ধন, যেমন ইথিলিন CH2 ডবল বন্ড CH2 ইথিলিনের সঙ্গে অক্সিজেনের দহন করলে কি হবে? একই। কারণ আমি বলেছিলাম যে কোনো হাইড্রোকার্বন 3 প্রকার: একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের মিলে যে যৌগ গঠিত হয় সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। সেই কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে একক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে, 3টা বন্ধনও থাকতে পারে। এই জন্য এই হাইড্রোকার্বন বলতে 3টাই বোঝায়। তো এটাও এক প্রকার হাইড্রোকার্বন। এটা ডবল বন্ড থাকলে মানে এটা ইথিলিনের সঙ্গে অক্সিজেনের দহন করলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, খুব ইজি বিষয়। নিয়মটা বলেছিলাম যে কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেন দ্বারা দহন করলে, অতিরিক্ত অক্সিজেন দ্বারা দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ উৎপন্ন হবে। আর যদি কম হয় একটু, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড হবে। আবার যদি আরও কম পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হয় তাহলে সেক্ষেত্রে শুধু কার্বন উৎপন্ন হবে প্লাস পানি প্লাস তাপ উৎপন্ন হবে। তো তোমাদের আমি এক্ষেত্রে একটু আমি হিন্টস দিয়ে যাই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি। সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ কার্বনের ভিতরে একক বন্ধন থাকবে, সেটাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন মিথেন CH4, এটা কি? এটা এক প্রকার সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেননা এই মিথেনের ভিতরে মিথেনে একটা কার্বন আর 4টা হাইড্রোজেন আছে চারদিকে। এই প্রত্যেক কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে একটা বন্ধন আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কার্বনের যোজনী 4, এই জন্য 4টা হাইড্রোজেনকে ধরছে একক বন্ধন দিয়ে। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? কার্বনের ভিতরে যদি, অর্থাৎ হাইড্রোকার্বনের ভিতরে যদি কার্বনের ভিতরে ডবল বন্ড থাকে অথবা ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বনের ভিতরে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকলে দুইটাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ইথিলিন, আমি যে প্রথম যে আমি এক্সাম্পলটা দিলাম, ইথিলিন কার্বনের ভিতরে ডবল বন্ড, এটা এক প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে কার্বনের ভিতরে ডবল বন্ড আর দুইটা, প্রথমে CH2, এটা C এর সঙ্গে 2টা H আছে, এই কার্বনের সঙ্গে 2টা CH আছে। আমি এই যে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যে কার্বন আর হাইড্রোজেন আছে একক বন্ধন, এটা আমি অসম্পৃক্ত বলবো না, কার্বন আর কার্বনের ভিতরে বলবো সবসময়। কার্বনের ভিতরে যদি ডবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যে ক্ষেত্রে একটা কার্বন থাকবে শুধু, যেমন মিথেনের ক্ষেত্রে একটাই কার্বন, সেই ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের ভিতরে একক বন্ধন থাকলে সেটাই হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি তোমরা বুঝতে পারছো আমার লেকচারটা। সামনে অনেকগুলো আরও নিয়ম কৌশল আছে, মিনিমাম 26টা অথবা 27টা এরকম কৌশল আছে। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমরা লক্ষ্য করবে এবং দেখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও দেখলে রাসায়নিক বিক্রিয়া তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে এবং তোমরা খুব ইন্টারেস্ট ফিল করবে। তোমাদের এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি সামনে আপলোড দিব এবং এর পূর্বেও আমি অনেকগুলো কেমিস্ট্রি বিষয়ে অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিও, খুব মজার ভিডিও তোমাদেরকে আমি উপস্থাপন করেছি।
চাইলে তোমরা দেখে আসতে পারো সেখান থেকে। এবং সামনে যে রাসায়নিক বিক্রিয়া বোঝার কৌশল এ সম্পর্কে আরও অনেকগুলো ইন্টারেস্টিং আমি ভিডিও আপলোড দিব। তোমরা যদি মনে করো আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমাদের কাছে এই ভিডিও সম্পর্কে নোটিফিকেশন চলে যায় এবং খুব সহজে তোমরা সেখান থেকে তোমরা এই লেকচারগুলো শুনতে পাবে। এবং যদি তোমাদের আমার এই লেকচার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে সেগুলো জানাবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।